সেই মিলন মেলা, যাকে আমাদের সবার দেওয়া নাম নেক্সাস, যার অপেক্ষায় আমরা সকলে থাকি। আমরা সারাটা বছর ধরে তাই 14ই মার্চ 2020 শনিবার আয়োজন করেছি। নেক্সাস মূলত ফ্রেশার্স এবং ফেয়ারওয়েল সেরিমনি, কিন্তু আরেকটি কথা নেক্সাসের সাথে অলিখিত থাকে, সেটি হলো রিইউনিয়ন, যেটা আমাদের জন্য খুবই প্রয়োজন। আমাদের আমন্ত্রণে সবাইকে মূল্যবান সময় দেওয়ার জন্য আন্তরিক অভিনন্দন। সেই সাথে স্বাগত জানাই আমাদের প্রিন্সিপাল স্যার প্রফেসর ডক্টর অজয় কুমার রয়, প্রিন্সিপাল স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। গুড মর্নিং সবাইকে। তোমাদের যে নেক্সাস 2020 এই প্রোগ্রামটা তোমরা আজকে সবাই এসছো, আমিও আসতে পেরে এখানে খুশি হয়েছি, খুবই আনন্দিত। তো আমার বক্তব্য আমি খুব বেশি বলবো না। তোমাদের একটা যেটা বলেছিলাম যে তোমাদের যেন সংখ্যাটা 250-300 জন হয়, নাহলে কী হয়, আমরা যে এত বড় যে একটা হল দেই, সেই হলটা তো কারেন্টই পড়ে অনেক বেশি, পার আওয়ার বোধ হয় 2700 টাকা। হ্যাঁ, সেই জন্য আমরা 10 ঘন্টা পড়লেই 8000 টাকা আমাদের কারেন্টই যাবে। সেই জন্য বলছি তোমাদের আরও বেশি সংখ্যায় যেন আসে, নাহলে একটা আমাদের যে বড় বড় লেকচার থিয়েটার আছে সেখানে 200 জন বসতে পারে, এটাতে প্রায় 650 বসতে পারে। সেখানে যদি 50 জন বা 60 জন বা 100 জন অ্যাপিয়ারেন্স হয়, তাহলে আমাদের কি ওইটা নন ইকোনমিক্যাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই জন্যে তোমরা চেষ্টা করবে যাতে আরও বেশি সংখ্যায় সবাই আসে এটাতে। আচ্ছা, এবার অন্য কথায় আসছি। তোমরা যে এই প্রোগ্রামটা করছো, গত বছরও করেছিলাম, আমি এসেছিলাম যখন তোমরা, এটা আমি মুর্শিদাবাদেও আমার শুরু হয়েছিল। মুর্শিদাবাদে নতুন ব্যাচ শুরু হয় মেডিকেল কলেজ, বোধহয় ওটা 2015-তে শুরু হলো ওখানে। তো তোমাদের 15 পরে তোমাদের এখানে এটা অবশ্য অনেক আগে থেকেই শুরু হয়েছে। তো তোমাদের যে স্টুডেন্ট প্রত্যেক বছর ভর্তি হচ্ছে প্যারামেডিক্যাল, এবার আমরা কিছু স্টুডেন্ট কিন্তু বাড়াচ্ছি, কিছু বেরবে, বোধহয় 8-10 জন সিট বেরবে। এখন এতদিন মধ্যে আমরা 75-76 ছিল, এবার বোধহয় আরও 8-10টা সিট বাড়ছে। ইসিজিতে সিট বাড়ছে কিছু, আরেকটা কোর্সে বোধহয় 2 না 4টে সিট বাড়বে, বেড়ে বোধহয় 80-র ওপরে আসবে নেক্সট ইয়ার। আরেকটা খবর তোমাদের বলছি, এবার কিন্তু তোমাদের এই যে ফার্স্ট ইয়ার যারা ভর্তি হয়েছে, এখানে তো ফার্স্ট ইয়ার অনেকে আছে, তো ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হয়েছে তাদের কিন্তু এবার থেকে একটা স্ট্র্যাটেজিক্যালি তো গভর্নমেন্ট, তোমাদের অলরেডি দেখবে প্যারামেডিক্যাল যে আমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে অর্ডার এসে গেছে, সেটা তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট যে মার্কসটা, সেই মার্কসটা কিন্তু অ্যাড হবে না ফাইনাল পরীক্ষার সময় এই বছর থেকে। নেক্সট ইয়ার না, যারা 19-20-তে যারা ভর্তি হয়েছো তাদের কি হচ্ছে, ইন্টারনাল অ্যাসেসমেন্ট মার্কসটা ফাইনাল মার্কসের সঙ্গে অ্যাড হবে না। তাহলে ইন্টারনাল অ্যাসেসমেন্টটা কি? ইন্টারনাল অ্যাসেসমেন্ট মার্কস শুধু টু বি এলিজিবল ফর অ্যাপিয়ার এট দ্য ফাইনাল এক্সাম। তার মানে ইন্টারনাল অ্যাসেসমেন্ট যদি 50% না পায় ওরাল প্র্যাকটিক্যালে, তাহলে সে পাস করবে না, অ্যাপিয়ার হতে পারবে না। কিন্তু কেউ যদি পাস মার্কে বেশি পায়, সেই যে মার্কসটা কিন্তু ফাইনাল পরীক্ষার সঙ্গে অ্যাড হবে না। এতদিন অ্যাড হতো, এবছর থেকে যারা 19-20-তে ভর্তি হয়েছে তাদের জন্য ইন্টারনাল অ্যাসেসমেন্ট মার্কস শুধু অ্যাসেসমেন্ট পরীক্ষাতে অ্যাপিয়ার করে এলিজিবিলিটির জন্য কনসিডার হবে, ওই মার্কসটা অ্যাড হবে না। ক্লিয়ার তো? 19-20-তে যারা ভর্তি হয়েছে, আগের বছরের ক্ষেত্রে নয়, কিন্তু যারা 18-19 ভর্তি হয়েছে তারা কিন্তু প্রিভিয়াস নিয়ম অনুযায়ী হবে। আর আরেকটা হচ্ছে যে পরীক্ষাতে কিন্তু পার্সেন্টেজটা যেটা ছিল, ওই 75% না হলে পরে এলিজিবল হবে না। আর 60 থেকে 64%, যদি 60% নিচে হয় তাহলে সে পরীক্ষাতে কোনোদিনই বসতে পারবে না। 60 থেকে 74% যদি অ্যাপিয়ারেন্স হয় তাদের 2000 রুপিস ফাইন দিতে হবে, তাহলে সে এলিজিবল হবে। আর 75% হলে পরে কোনো কিছুই লাগবে না, সে এলিজিবল হবে। কিন্তু 75% নিচে যদি হয়, আপ টু 60%, 2000 টাকা ফাইন দিয়ে সে অ্যাপিয়ার করতে পারবে। আর 60% নিচে হলে ফাইন দিয়েও কিছু হবে না, সে বছরের জন্য সে পরীক্ষা বসতেই পারবে না। এই হচ্ছে তোমাদের নতুন চেঞ্জ হচ্ছে। সেই রুলসটা অন্য যদি তোমরা না পেয়ে থাকো, আমাদের স্টুডেন্ট সেকশনে আমি দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা জোগাড় করে নেবে। আর নোটিশ বোর্ডেও দিয়ে দিতে বলেছি।
আচ্ছা, এবার তোমাদের প্রোগ্রাম যেটা হচ্ছে এটা তোমাদের কেন আমি বলে দিলাম, কেন তোমরা হয়তো অনেকে জানো না, সেই জন্যে এটা আমি বলে দিলাম। আর এবার বলে দিচ্ছি, তোমাদের পড়াশোনায় তোমাদের যদি কোনো অসুবিধা হয়, লাইব্রেরিতে যদি বইয়ের দরকার হয় আমাকে এসে বলবে। আমরা কিন্তু গত বছর কিছু বই কিনতে বলেছিলাম, আমি জানি না সেটা কিনে রেখেছে কিনা, সেটা তোমরাই বলতে পারবে। লাইব্রেরিতে কোনো যদি বইয়ের অসুবিধা হয় আমাদের বইয়ের কথা বলবে, আমরা কিন্তু বই কিনে দেবো। এখনও যদি কোনো আজকে যদি বলো যে কোনো বই তোমাদের দরকার আছে, আজকেই আমাকে লিস্ট দিয়ে দেবে। আমরা অন্ততপক্ষে এই 1000-15 কোটি টাকার বই কিনে দেবো। মানে যদি বলো 5-7 দিনের আজকে কালকেই দিতে হবে, যেন তারা সাপ্লাই করে বইটা। কেন মার্চ এন্ড হয়ে গেলে পরে আমাদের কিছু টাকা আছে, সেই টাকা থেকে আমরা দিয়ে দেবো। তোমরা সেটা কি কি বই লাগবে না লাগবে সেটা লাইব্রেরিয়ানকে গিয়ে বলবে, সে লাইব্রেরিয়ান যদি বলে যে সেখানে কিনে দেবে। সেটা যদি পারো আমাকে আজকে অথবা সোমবার দিন সকালে দেবে, যাতে মঙ্গলবার দিন অর্ডার দিলে এই সপ্তাহে দিতে পারে। না হলে কিন্তু আবার 4-5 মাস পিছিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে তোমাদের এছাড়া অলরেডি আমরা বলেছিলাম যে তোমাদের যদি খরচা কিছু লাগে আমরা দেবো। 15,000 টাকা আমরা দিয়েছি, 15,000 আমি মুর্শিদাবাদে 15,000 করে দিতাম, SSকেও দিয়েছিলাম, এখানেও দিয়েছি 15,000 করে। ভবিষ্যতে যদি বেশি পাওয়া যায় আমরা কিছু সাহায্য করব। তোমাদের প্রোগ্রামটা সাকসেসফুল হোক। আচ্ছা, এবার কাজের কথা বলি। কাজের কথা হচ্ছে যে আমাদের তোমরা যে পরিষেবায় এসছো, একটা মেডিকেল কলেজ বা মেডিকেল যে কোনো হাসপাতাল, মেডিকেল কলেজ কেন বলছি, যে কোনো ডিস্ট্রিক্ট হাসপাতাল, সাব ডিভিশন হাসপাতাল, সেখানে আমাদের একটা পরিষেবা ভালো দিতে গেলে ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ অ্যান্ড ফার্মাসিস্ট, এই 4টে যিনি উইং ভালো কাজ করলেই পরে কিন্তু আউটপুটটা ভালো হয়। শুধু ডাক্তাররাও কিছু করতে পারবে না, সিস্টাররাও কিছু করতে পারবে না একা একা কাজ করলে। সবাই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে যদি কাজ করা যায়, ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ অ্যান্ড ফার্মাসিস্ট, এই 4টে গ্রুপ যদি একসঙ্গে একটা টিম ওয়ার্ক হিসেবে না কাজ করে, তাহলে কিন্তু ভালো আউটপুট দেওয়া যায় না। এবং আমাদের গভর্নমেন্ট কিন্তু সব কিছু আমাদের এখন ফ্রি, মানে অন্যান্য স্টেটে কিন্তু এই সুবিধাটা নেই। সবাই ফ্রি ট্রিটমেন্ট পাচ্ছে, MRI ফ্রি পাচ্ছে, যেরকম সিটি স্ক্যান ফ্রি, কেমোথেরাপি ফ্রি, অল টাইপ অফ ইনভেস্টিগেশন ফ্রি এবং বেডও ফ্রি। সেই জন্য সবই এই ফ্রি যখন পাচ্ছে এবং সব রকম ইনভেস্টিগেশন সেটাও ফ্রি করেছে। এখন ইনভেস্টিগেশন ফ্রি করার জন্য সেই বেনিফিটটা দিতে গেলে আপনাদের দেখতে হবে এই যে ইনভেস্টিগেশনগুলো হচ্ছে সেটা যেন সবাই হয়, ঠিক মতো টাইমলি হয় এবং টাইমলি রিপোর্টটা পায়। না হলে সেই বেনিফিটটা কিন্তু সাধারণ লোক পাবে না। এখন সেইখানে যদি দেখা যাচ্ছে ইনভেস্টিগেশনটা আমি একটু ডিলে করে দিলাম, রিপোর্টটা ডিলে করে দিলাম, সেই জন্য সে বাধ্য হয়ে যদি ল্যাবরেটরিতে চলে যায়, সেটা খুব দুঃখের কারণ। কেন গভর্নমেন্ট তো দিতে চাইছে তাদেরকে ফ্রি ট্রিটমেন্ট। আর হসপিটালগুলোতে 90% লোকই আসে যারা গরিব, 10% হয়তো যারা একটু সচ্ছল আছে তারাও আসছে, বিভিন্ন রকম সিটি স্ক্যান, MRI দামি দামিগুলো এখান থেকে করে নিয়ে আবার প্রাইভেটে ট্রিটমেন্ট করছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যেহেতু গরিব লোকেরাই 90% এখানে পরিষেবার জন্য আসছে, তাদের কী করে পরিষেবাটা দেওয়া যায় সেটা আপনাদের দেখতে হবে। এবং সেটা না হলে গভর্নমেন্টের যে মোটো যে আমরা গরিব লোককে সেবা করব এবং গরিব লোকের সেবা করাই তো ধর্ম আমাদের। তার কারণ হচ্ছে আপনারা যে পরিষেবায় এসছেন সেখানে হচ্ছে কি আমরা যেটা বলি যে স্বামীজির ভাষায়, জীবে প্রেম করে যেই জন সে বিচে ঈশ্বর, তাই তো? তার মানে কি, তোমরা যদি এই সেবাটা করো, সার্ভিস টু ম্যানকাইন্ড ইজ সার্ভিস টু গড। এই ম্যানকাইন্ড সবাই তো সুযোগটা পাচ্ছে না। যারা কলকারখানা তারা কেউ সরাসরি মানুষকে সেবা করার সুযোগ পাচ্ছে না। তো তোমরা যে ইনস্টিটিউশনে কাজ করছো এখানকে একদম সরাসরি মানুষকে পরিষেবা দেওয়ার সুযোগ পেয়েছো। সবাই তো সেই সুযোগ পায় না। সেই সুযোগটা পেয়েছে যখন, সেই সুযোগটা ঠিকমতো ইউটিলাইজ করো, তাহলে সোসাইটিতে বেনিফিটটা পাবে এবং তোমাদের আশীর্বাদ জানাবে। সেই জন্য আমরা আবার বলছি যে তোমরা চাইবে যে যতক্ষণ এখানে টাইমলি ডিউটি করছো তারা যেন পরিষেবাটা যেন সবাই ঠিকমতো পায়। সবাই যেরকম রেডিওলজিতে যে কাজ করছো দেখবে ঠিক মতো যাতে এক্সরেটা হচ্ছে, যারা ওটি টেকনিশিয়ান হিসেবে কাজ করতে দেখবে সবসময় পেশেন্টগুলো যেন সবসময় ওটিতে যায়, ওটিতে ঠিক মতো কাজ করে। এবং অনেক সময় দেখবেন আপনাদের যেটা মনে হবে যে আমাদের বোধহয় ঠিক যতটা ক্লাস নেওয়ার দরকার বা যতটা ট্রেনিং দেওয়ার কথা সেটা হচ্ছে না, সেটা আমাদের কাছে বলবেন। আমি চেষ্টা করবো কনসার্ন ডিপার্টমেন্টকে বলে যে তাদের প্রতি একটু নজর দিতে, যাতে আপনার ট্রেনিংটা ভালোভাবে আপনাদের হয়।
আরেকটা জিনিস বলে দিচ্ছি, আপনাদের সবসময় কিন্তু মনে রাখতে হবে যারা ডিপ্লোমা করছেন, ডিপ্লোমার যুগ কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে আসছে। গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট, এখনও সেন্ট্রাল গভর্নমেন্টের পলিসি হচ্ছে সব ডিপ্লোমা ইয়েগুলোকে ব্যাচেলার ডিগ্রিতে কনভার্ট করার। সেই ক্ষেত্রে ভবিষ্যতে হয়তো স্টেট মেডিকেল ব্রিজ কোর্স বা অন্য কিছু খুলতে পারে, বা নাহলে আপনাদের ডিপ্লোমা থেকে আবার ওটাকে ডিগ্রি কোর্সের দিকে ভবিষ্যতে হয়তো করতে হতে পারে। তার কারণ কিছু কিছু দেখা যাবে ভবিষ্যৎ 5-7 বছর পরে যে ডিগ্রি কোর্স ছাড়া হয়তো অ্যাপয়েন্টমেন্টের সুযোগ থাকবে না, হতে পারে, এবং সেটা সম্ভাবনা আছে। কেন যেন নার্সিংয়ের ক্ষেত্রে হয়েছে, আস্তে আস্তে জিএনএম তুলে দিয়ে বেসি নার্সিং করে দিচ্ছে। তো আপনাদেরকে তো ইন ফিউচার হয়তো এখন থেকে সেটা মাথায় রাখতে হবে যে ডিপ্লোমা করছি মানেই যেটা শেষ তা নয়, আমাকে কিন্তু ডিগ্রিতে পরে আরও পড়াশোনা করতে হতে পারে। সেই জন্য আরও 1 বছর 2 বছর কনডেন্স কোর্স করে বা ওই যেটা আছে আপগ্রেডেড কোর্স করে তখন হয়তো ব্যাচেলার ডিগ্রি, নাহলে ভবিষ্যতে আপনার অসুবিধা হতে পারে। সেই জন্য আপনাদের স্মরণ করে দিচ্ছি যে আমি অলরেডি এটা স্টেট মেডিকেল এই নিয়ে কথা হচ্ছে যে এটা কী করা যায়। কেন গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট সবাই চাইছে আলটিমেটলি আমরা ব্যাচেলার ডিগ্রি নেব ইন ফিউচার, এখনই না, এখন আপনাদের এটা চলবে, কিন্তু ফিউচার বলছি 5-7 বছর পরে কথা বলছি, 10 বছর পরে কথা, তখন হয়তো দেখা যাবে ডিগ্রিটাই প্রায়োরিটি থাকবে। সেই জন্য আপনারা সবাই চেষ্টা করবেন যাতে এখন ডিপ্লোমা করলে পরেও ভবিষ্যতে আপনারা ওই একটা কোনো কোর্সে ওটাকে আপগ্রেড করে ব্যাচেলার করার চেষ্টা করবেন। কারণ আপনাদের বয়স সবারই অল্প, 20 বছর বা 19-20 বছর বয়স, সুতরাং ওটা করার পরও প্রচুর টাইম থাকবে, কোনো অসুবিধা কিছু নেই। সেটা পারলে আপনারা কিন্তু সবসময় সেই সুযোগটা নিয়ে করে নেবেন, তাতে আপনাদের মানে লাইফটা সিকিউরড হবে এবং জব অপরচুনিটি অনেক বাড়বে। সেই জন্য আপনাদের অ্যাডভাইস হলো যেটা ডিপ্লোমা করলেও আপনার ভবিষ্যতে যেন ওটা করে নেন। আচ্ছা ঠিক আছে, আপনারা এবার আমার একটা বললাম আপনাদের, আপনারা ভালোভাবে থাকুন, ভালোভাবে এনজয় করুন এবং আপনাদের এই প্রোগ্রামটা খুব সার্থক হোক, তাহলে আমি খুশি হব। আসছে বছর আবার হবে। হ্যাঁ, ইতিমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট মাইক্রোবায়োলজি প্রফেসর ডক্টর রাজশ্রী ঘো ঠাকুরতা। ম্যাডামকে ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছে ডিওটিটি থেকে অ্যামলি রয় এবং ইসিজি থেকে অনন্যা ঘোষাল। হ্যালো, আচ্ছা তোমাদের কাছে এসে উপস্থিত হয়ে আমি খুব খুশি হয়েছি। তোমাদের যে ল্যাবরেটরি ওয়ার্ক সেটা তো মানে আমার ডিপার্টমেন্টে যা হয় আমি তো দেখে চলেছি। তোমরা যে সরকারি শেল্টারের তলায় যে পরিষেবা দিচ্ছ জনগণকে, সেই পরিষেবা যেন প্রযুক্ত হয়। আর এই ট্রেনিং কিন্তু তোমরা অন্য কোথাও পাবে না। যতদিন তোমরা সরকারি ছাতার তলায় থাকছো ততদিন যে রিপোর্টিং বা স্টাডি বা ওয়ার্ক করতে পারছো সেইটা কিন্তু আরেকটু বেশি আরও বেশি দিন করলে তোমাদের সুবিধাই হবে। প্রিন্সিপাল স্যার যেটা বললেন যে ব্রিজ কোর্স হতে পারে, ডিগ্রিটাকে ডিপ্লোমাটাকে ডিগ্রিতে কনভার্ট করতে পারে। হ্যাঁ, সেইটা কিন্তু মাথায় রেখেই তোমাদের চলতে হবে যে এটা একটা বেটার ট্রেনিং প্রোগ্রাম। এবং আমি আশা করি তোমরা এই সময় যে কাজকর্ম করছো সেটা বাইরের ল্যাবরেটরিতে গিয়ে ইমপ্লিকেট করে তাদের যে সমস্ত লোক মানে পরিষেবা তোমরা দিতে পারবে সেটা যেন সাফল্যজনক হয়। তোমাদের আন্তরিক শুভেচ্ছা আর আন্তরিক আশীর্বাদ জানিয়ে আমার ভাষণটা আমি শেষ করছি। এরপরেতে যেন তোমরা সত্যি সফলভাবে জীবনযাপন করতে পারো, এইখানে আমার বক্তব্য শেষ করছি। স্যার ম্যাডামদের ফুলের তোড়া ব্যাচ পরিয়ে এবং উত্তরীয় পরিয়ে সম্মান জানাচ্ছে ডিএমএলটি থেকে অর্কদীপ প্রামাণিক এবং দিব্যেন্দু।
হয়েছেন প্রফেসর ডক্টর ফিরদৌস আহমেদ, ডিপার্টমেন্ট অফ প্লাস্টিক সার্জারি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। স্যারকে উত্তরীয় পরিয়ে, ব্যাচ পরিয়ে এবং ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানানোর জন্য অনুরোধ করছি। গুড মর্নিং। এরকম ধরনের প্রোগ্রামে আমি আসিনি কোনোদিন আগে, প্রথম এলাম। এরা বললো কয়েকবার, যা লাস্ট থার্সডে আউটডোরে যেয়ে বলে এলো। যাকে নতুন ধরনের প্রোগ্রাম, নতুন জিনিসপত্র প্যারামেডিক্যাল স্টুডেন্টরা করছে, খুব ভালো জিনিস। দেখা যাক এদের প্রোগ্রেস কতটা হয়। আর ঠিকই আছে, সব কিছু অ্যারেঞ্জমেন্টে দেখছি ভালোই আছে। সুপ্রভাত, উপস্থিত ফ্যাকাল্টি, আমার প্যারামেডিক্যাল ছাত্রছাত্রী এবং আদার্স অতিথিবৃন্দ। কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের প্যারামেডিক্যাল ছাত্রছাত্রীরা এই যে আজকে অনুষ্ঠান করছে, একটু আগে লিফটে ওঠার সময় ওদেরই একজন ছাত্র আমার সঙ্গে শেয়ার করছিল যে স্যার, আমাদের এই একটা দিন খুব ইম্পর্টেন্ট সারা বছরে, কারণ এই দিনই আমাদের ফ্রেশার্স ওয়েলকামও হয়, রিউনিয়নও হয়, আবার ফেয়ারওয়েল, যারা পাশ করে যাচ্ছে তাদেরও বিদায় সম্বর্ধনা। তো আমি বলবো সত্যি এরকম একটা অনুষ্ঠান হওয়া উচিত, কারণ নিজেদের মধ্যে আমরা কমিউনিকেশান আস্তে আস্তে হারিয়ে ফেলছি, নিজেদেরকে মোবাইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপের মধ্যে এত বেশি নিমজ্জিত রাখছি যে পার্সোনাল কমিউনিকেশন, বন্ধুবান্ধবদের মধ্যে আড্ডার ব্যাপারটা চলেই যাচ্ছে। তো এরকম অনুষ্ঠানগুলো কিন্তু হওয়াটা খুব জরুরি। আর আমি প্রথমেই তোমাদের সবাইকে, যারা ফ্রেশার্স এই বছরে ভর্তি হয়েছো, তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি, ওয়েলকাম করছি ন্যাশনাল মেডিকেল কলেজে পড়তে আসার জন্য। আশা করব সিনসিয়ারলি পড়াশোনা করবে, ঠিকঠাকভাবে ক্লাস করবে এবং পরীক্ষায় পাশ করে নিজের কর্মসংস্থানে ঠিকঠাকভাবে কাজ করবে। আর যারা বেরিয়ে গেল পাশ করে, তারা ইন্টার্ন হলেও, তো তাদের জন্য বলবো যে ভবিষ্যতে একজন ঠিকঠাক প্যারামেডিক্যাল টেকনিশিয়ান হয়ে নিজের দায়িত্ব ঠিকঠাকভাবে করবে, কারণ তোমাদের দায়িত্বটা কিন্তু ডাক্তার সিস্টারদের সঙ্গে কোনোভাবে কম নয়। তো এইভাবে দুঃখ পাওয়ার কিছু নেই যে ডাক্তার হয়নি বা নার্সিং স্টাফ হয়নি, কারণ যে কোনো একটা রোগ নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের একটা কিন্তু বিরাট ভূমিকা আছে। সে ক্রিটিক্যাল কেয়ার বলো, এক্সরে টেকনিশিয়ান বলো, বা ডিএমএলটি টেকনিশিয়ান বলো, বা ইভিন ইসি টেকনিশিয়ান। তো ইনভেস্টিগেশনের কিন্তু যদি তোমাদের পারফরমেন্সগুলো ঠিকঠাক না থাকে, তোমাদের নলেজ যদি ঠিকঠাক না থাকে, একজন ডাক্তারবাবুর পক্ষে কিন্তু তার ফাইনাল ডায়াগনোসিস কিন্তু ভুল হয়ে যেতে পারে। সেই জন্য আমার তোমাদের কাছে ভাই হিসাবে, দাদা হিসাবে স্বনির্বন্ধ অনুরোধ এবং অ্যাডভাইস বলতে পারো যে নিজের দায়িত্ব কিন্তু ঠিকঠাকভাবে পালন করবে। চলো, থ্যাংক ইউ, ধন্যবাদ। यहाँ हर
বৈশাখের। এবার মঞ্চে আসছে আবৃত্তি নিয়ে বর্ণা ব্যানার্জি, বাংলাটা ঠিক আসে না। প্লিজ ওয়েলকাম বর্ণা। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। হিন্দি সেকেন্ড, সত্যি বলছি, হিন্দিতেও দারুণ তেজ। কিলে বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি, নেই কোনো চাম বেঙ্গলিতে? সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে? ইংলিশ ইজ ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সায়েন্টিফিক, বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর প্লেস এদের পাশে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল প্যান পেনে, শুনলে বেশি গা জ্বলে যায়, একঘেয়ে আর ঘ্যান ঘ্যানে। কিসের গরব, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় বেঙ্গলি ডে, ফেব্রুয়ারি মাসে না? জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ বেশ বোম্বাস্টিং, শব্দে ঠাসা, দারুণ ভাষা। বেঙ্গলি ইজ ডিসগাস্টিং, ডিসগাস্টিং সর্বনাশা। এই ভাষাতে দিবানিশি হয় শুধু বাই পিএনপিসি। এই ভাষাটাই হলেও দিশি, সবাই ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ। বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ। মায়ের দুধের বড়ই অভাব, কৌটোর দুধ খাওয়াই স্বভাব। হই দুধে তেজ তাকত হয় না, বাংলাও তাই হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বিদেশে কি বাংলা চলে? কেউ বোঝে না বাংলা কথা। বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নীরবতা। আজ ইংলিশ বিশ্বভাষা, বাংলা ফিনিশ নিঃস্ব আশা। বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। নমস্কার। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দাম, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দাম। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দাম। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দাম। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দাম। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দাম। তোমার রসকে কি সুখে, তোমার রসকে কি সুখে, অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার রসকে কি সুখে, অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। পূর্ণিমা সন্ধ্যায়
নজরুল গীতি পরিবেশন করছি, যার নাম আমি যার নুপুরেরও ছন্দ। আমি যার নুপুরেরও ছন্দ, বেনুকার সুর কে সে সুন্দর কে সে সুন্দর কে। আমি যার নুপুরেরও ছন্দ, বেনুকার সুর কে সে সুন্দর কে। আমি যার বিলাস যমুনা, আমি যার বিলাস যমুনা, বিরহ বিধুর কে সেই সুন্দর কে সেই সুন্দর কে। যাহার গানে আমি বনমালা, আমি যার কথার কুসুম ডালা। যাহার গানে আমি বনমালা, আমি যার কথার কুসুম ডালা। না দেখা সুদূর কে সেই সুন্দর কে সেই সুন্দর কে। আমি যার নুপুরের ছন্দ, বেনুকার সুর কে সে সুন্দর কে সে সুন্দর কে। যার শিখি পাখা লেখনি হয়ে গোপনে মোরে কবিতা লেখায়। যার শিখে পাখা লেখনি হয়ে গোপনে মোরে কবিতা লেখায়। সে রহে কোথায় হায়, আমি যার নরসার আনন্দ কিকা, নৃত্যের সঙ্গিনী নামিনী লেখা। আমি যার নরসার আনন্দ কিকা, নৃত্যের সঙ্গিনী নামিনী লেখা। কে মম অঙ্গে কাকনো কেউর কে সেই সুন্দর কে সেই সুন্দর কে। আমি যার নুপুরের ছন্দ, বেনুকার সুর কে সে সুন্দর কে সে সুন্দর কে। আমি যার নুপুরের ছন্দ, বেনুকার সুর কে সে সুন্দর কে সে সুন্দর কে। ধন্যবাদ। মাঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি। সে কোন
তো সেই তালে বাজে করতালি পল্লব পুঞ্জে পদ পরশনা আশা ট্রেনে ট্রেনে উড়পিল ভাষা পদ পরশনা আশা ট্রেনে ট্রেনে উড়পিল ভাষা সমীরণ বন্ধন হারা গন্ধে মোর বীণা ওঠে কোন সুরে বাজে নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজে পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্ধায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্ধায় তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার অসুখে কিংসুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে তোমার অসুখে কিংসুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে তোমার ছায়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ঠিক আছে, এবার আমাদের পরবর্তী পারফর্মার গণেশ স্বরচিত কবিতা নিয়ে। প্লিজ ওয়েলকাম গণেশ। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। তো আজকে নিজের জন্য একটু কথা বলতে চাই আমার, তার জন্য হয়তো মায়ের জন্য লেখা এই আমার কবিতা বলতে পারো, আবার হচ্ছে অন্য কিছু বলতে পারো তোমরা, কোনো হয়তো ছন্দ নেই, তবুও ঠিক আছে, আমার জন্য আমি লিখেছি। তো কবিতার নাম আত্মকথা। মাকে উদ্দেশ্য করে লিখা আমার কবিতা, জানি না কতক্ষণ বলতে পারবো, হয়তো আবেগে হয়তো ভেসে যেতে পারি। তো যাই হোক বলছি। জানো তো মা, তোমার ছেলের স্টাইলটা ঠিক মানায় না।
চোখে সানগ্লাস নেই, হাতে ঘড়ি নেই, শরীরে সুবাস, কোনো কিছু সব স্বভাব হয় না। সাদামাটাভাবে থাকি, তবু স্মার্ট হতে চাই না। ছোট থেকে বড় হয়েছি, যদি মনে করো চাইনি তেমন কিছু, জিন্স প্যান্ট শার্ট বা গেঞ্জি আর্ট কোনো কিছুর পিছনে ছুটিনি। হাফ প্যান্ট পরে ঘুরি, মাঠে মাঝে নেই কোনো পিছু দাঁড়া। তুমি হেঁকে বলো, ও তুই কেমন এমনি লক্ষ্মী ছাড়া, লোকে দেখে বলে এ কোন হতভাগা, নেই বুঝি চালচুলো। বন্ধুরা সবাই বলে সরল আমি, নেই কোনো হাব ভাব, আমার দ্বারা নাকি হবে না কিছু, বড় পুরনো নাকি আমার স্বভাব। সে আমাকে যে যাই ভাবুক, কেবলা গবুচণ্ডী, সিগারেট বিড়ি ছুঁইনি এখনো প্রেমেরও গণ্ডি। সে তুমি ভালোই জানো আমি যে তোমারই ছেলে, ওসব দিয়ে হবে না বাকি। জীবনের মানে খুঁজে পেলে অনেক মানুষ আপন মেলে। জানো তো মা, সামাজিকতার কৃত্রিম মুখোশে চাই না আমি আধুনিক হতে। শুধু থেকো তুমি মা আমার পাশে, আর চাই না কিছু আমার এই জগতে। ধন্যবাদ। কবিতা শুনে খুবই ভালো লাগলো, এবং সেই সাথে আমাদের আরও ভালো লেগেছে শুভঙ্করদার গিটার শুনে। শুভঙ্করদাকে আরেকটি গানের জন্য মঞ্চে অনুরোধ করছি। শুভঙ্করদা চলে এসো। আর অল্প নমস্কার। এটা অ্যাকচুয়ালি আমার নিজের কলেজ। আমি এই কলেজে আগে পাস আউট করে বেরিয়েছি, তো এর আগে আমি পারফরমেন্স করেছি। আগের বছর করতে পারিনি, একটু অফিসের চাপে। তো এই বছর আজকে আমার সামনে আবার অনেক অডিয়েন্স আছে, স্যার ম্যাডামরা আছেন। এই গানটা এখন যেটা গাইবো, এটা আমরা ছোটোবেলায় সবাই বইয়ে পড়েছি। তো এই গানটা সবারই ঠোঁটের গলায় থাকার কথা। এখন যারা নতুন জেনারেশন তারা হয়তো ওই বইটা আর কি বা গানটা পায়নি, তো সবাই গাইবে আমার সাথে যারা জানবে। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তার মাঝে আছে দেশ সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তার মাঝে আছে দেশ সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সে
রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, ভেতরে বন্দরে আমার ভিতর বাইরে, অন্তরে অন্তরে আছো তুমি। সবাই একসাথে। দূরে আমার ভিতর বাইরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। কুশের আগে যেমন কুসুম, কলসের আবরণে মুক্তোর সুখ, তেমনি তোমার ছোঁয়া, তেমনি তোমার ছোঁয়া, ভেতরে বন্দরে আমার ভিতর বাইরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। तेरा होने लगा जब से मिला, तेरा होने लगा, खोने लगा जब से मिला। যদি কেড়ে নিতে বলে কবিতাটা শাখাটা, যেন আমি ছাড়তে দেব না। যদি ছেড়ে যেতে বলে শহুরে কত কথা, যেন আমি ছাড়তে দেব না। আর আমি জানি জানি চোরা বালি কতখানি ঘিরেছে আমাদের রোজ। আর আমি জানি জানি প্রতি রাতে হয় রানি হারানো শব্দের খোঁজ। আর এভাবেই নরম বালিশে তোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত করিলে স্নান, তোকে নিয়ে বেঁচে থাকার গান। আর এভাবেই চোখের আদরে পরিচিত ঠোঁটের আদরে বেঁচে থাক করিলে স্নান, তোকে নিয়ে বেঁচে থাকার গান। আর আমি জানি জানি 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 আমি জানি জানি। শুভঙ্কর দাকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন।
ঠিক আছে। আমাদের পরবর্তী নাচ দিওয়ালি মস্তানি, ফারহানা খাতুন। नजर जो तेरी लागी मैं दीवानी हो गई। दीवानी हाँ दीवानी दीवानी हो गई। मशहूर मेरे इश्क की कहानी हो गई। जो जल्दी न मानी तो मैंने बिठानी, कहा भी मैंने को कहाँ चली आई। कहते हैं ये दीवानी मस्तानी हो गई। मशहूर मेरे इश्क की कहानी हो गई। जो जल्दी न मानी तो मैंने बिठानी, कहा भी मैंने को कहाँ चली आई। कहते हैं ये दीवानी मस्तानी हो गई। दीवानी हाँ दीवानी दीवानी हो गई। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলে অচেনার গাম্ভীর্য। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমায় করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে, এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না,
সময় কোথা সময় নষ্ট করবার? আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিন। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললেম, বলবো। বাইরে আকাশের দিকে তাকিয়েই শুধলো, আমাদের গেছে যেদিন একেবারে কি গেছে? কিছুই কি নেই বাকি? একটুকু রইলেন চুপ করে। তারপর বললেন, রাতের সমস্ত তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে। আমি চললেম একা। ঠিক সময় অফিসে যায়, ঠিকমতো খায় সকালবেলা? টিফিন বাক্স সঙ্গে নেয় কি, না ক্যান্টিনেই টিফিন করে? জামা কাপড় কে কেচে দেয়? চা করে কে আগের মতো? দুর্গার মা কটায় আসে? আমায় ভোরেই উঠতে হতো। সেই শার্টটা পরে এখন ক্যাটক্যাটে সেই নীল রংটা নিজেদের সবাই পছন্দ। আমি অলিভ দিয়েছিলাম। কোন রাস্তায় বাড়ি ফিরে? দোকান ঘরের বাবাস দিয়ে শিব মন্দির। জানলা থেকে দেখতে পেতাম রিক্সা থামলো। অফিস থেকে বাড়ি আসে নাকি সোজা আড্ডাতে যায়? তাসের বন্ধু, ছাইপাশেরও বন্ধুরা সব আসে এখন। টেবিল ঢাকা মেঝের ওপর সমস্ত ঘর ছাই ছড়ানো। বোতল গড়ায়, কেলাস গড়ায়, টলতে টলতে শুতে যাচ্ছে। কিন্তু বোতল ভেঙে আবার পায়ে ঢুকলে রক্তারক্তি, তখন তো আর হুঁশ থাকে না। রাত বিরেতে কে আর দেখবে? কেন? ওই যে সেই মেয়েটা যার সঙ্গে ঘুরতো তখন। কোন মেয়েটা? সেই মেয়েটা, সে তো কবেই সরে এসেছে। বেশ হয়েছে, উচিত শাস্তি। অত কাণ্ড সামলাবে নাকি? মেয়েটা যে গন্ডগোলের প্রথম থেকেই বুঝেছিলাম। কে তাহলে সঙ্গে আছে? দাদা বৌদি, মা ভাই বোন, তিনকুলে তো কেউ ছিল না। একেবারে একলা এখন। কে তাহলে ভাত বেড়ে দেয়? কে ডেকে দেয় সকাল সকাল? রাত্রিরে কে দরজা খোলে? ঝক্কি পোহায় হাজার রকম। কার বিছানায় ঘুমোয় তবে? কার গায়ে হাত তোলে এখন? কার গায়ে হাত তোলে এখন? কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন বাকি অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ পুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারেনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুচেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাজ উৎসব। অবিরল রয়ের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রঙেরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছু। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাজ উৎসব আমার কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বড়ুনা বলেছিল, যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি।
দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। কেউ কথা রাখে না। আবার আসব ফিরে ধান শিশির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা সংকোচিত শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাসব কিশোরী ঘুর রইবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদীমার ক্ষেত ভালোবেসে, জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়। হয়তো দেখিবে চিল সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনবে এক লক্ষ্মী বেচা ডাকিতেছে শিল্পের ডালে, হয়তো খয়ে ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালির ডিয়া বায়। রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ধবল বক। আমার এই পাইবে তুমি ইহাদের ভিড়ে, আবার আসব ফিরে এই ধান শিশির তীরে, এই বাংলায়। নমস্কার। এখনো যারা আসনি ফার্স্ট ইয়ার, তাদের অনুরোধ করছি স্টেজের উপরে চলে আসো। পরবর্তী আমাদের বরণ পর্ব চলছে। বরণ করে নিচ্ছে শ্রেয়সী বাগ, বরণ করে নিচ্ছে অয়ন্তিকা দরুই, বরণ করে নিচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট দেবস্মিতা সরকার। প্রথম কথা হয়েছে যাদের গিফট নেওয়া হয়ে গেছে তারা দয়া করে ধীরে ধীরে স্টেজের ডান দিক দিয়ে নিজের সিটে গিয়ে বসবে। আমাদের আমলের দিকে ফেয়ারওয়েল দিচ্ছে আমাদের মাইমুনা সুলতানা। আতালি, তারপরে আমাদের প্রিয় আয়েশাদিকে বরণ করে নিচ্ছে। তারপরে ফেয়ারওয়েল দিচ্ছে আমাদের অতসিদিকে ফেয়ারওয়েল দিচ্ছে।
তারপরেই ফেয়ারওয়েল দিচ্ছে আমাদের বিলকিস দিকে ফেয়ারওয়েল দিচ্ছে আমাদের নন্দু। তারপরে আমাদের প্রিয় কৃষ্ণাদিকে ফেয়ারওয়েল দিচ্ছে আমাদের অনিন্দিতা নিয়োগী। তারপরে আমাদের সবার প্রিয় দিদি চিন্ময়ীদিকে ফেয়ারওয়েল দিচ্ছে আমাদের সুমন কুল। এরপরে আমাদের কৌশালীদিকে ফেয়ারওয়েল দিচ্ছে আমাদের উদ্ধৃতি দাস। এরপরে আমাদের পর্ণা নস্কর দিদিকে বরণ করে নিচ্ছে আমাদের মনোজ কুমার সরেন। এরপরে অয়ন চ্যাটার্জি দাদাকে ফেয়ারওয়েল দিচ্ছে আমাদেরই কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রী লীলা বাগ। এরপরে আমাদের দাদা আরসালান আনসারি দাদাকে ফেয়ারওয়েল দিচ্ছে আমাদের কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রী দেবস্মিতা সরকার। এরপরে আমাদের প্রিয় দাদা স্বপনদাকে ফেয়ারওয়েল দিচ্ছে আমাদের কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র আব্দুল হামিদ রেজা। এরপরে আমাদের প্রিয় দাদা সৌভিকদাকে ফেয়ারওয়েল দিচ্ছে আমাদের কলেজের ডিসিসিটির ছাত্রী দেবস্মিতা সরকার। এরপরে আমাদের প্রিয় দাদা দেবপ্রিয়দাকে ফেয়ারওয়েল দিচ্ছে আমাদের কলেজের ছাত্রী উদ্ধৃতি দাস। কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রী মাইমুনা সুলতানা। এরপরে আমাদের প্রিয় দাদা দিব্যেন্দুদাকে ফেয়ারওয়েল দিচ্ছে আমাদের কলেজের ছাত্রী অর্পিতা রয়। ফেয়ারওয়েল দিচ্ছে আমাদের কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র সৈকত সাউ। আস্তে আস্তে এরপরে অপটোমেট্রিক দাদা সৌরভ দে তাকে বরণ করে নিচ্ছে ফেয়ারওয়েল দিচ্ছে আমাদের কলেজের সুরজিৎ ডিপিটির সুরজিৎ। এরপরে আমাদের দাদা সুমন সর্দার তাকে ফেয়ারওয়েল দিচ্ছে আমাদের কলেজের ছাত্রী
সালমা খাতুন। এরপরে আমাদের ডিপিটি দাদা শুভঙ্কর নস্কর দাকে ফেয়ারওয়েল দিচ্ছে আমাদের কলেজের ছাত্র দিব্যেন্দু রয়। এরপরে আমি বারবার অনুরোধ করছি, যে সমস্ত ডিপার্টমেন্টের ইন্টার্ন দাদা দিদিরা এখনও স্টেজে এসে উপস্থিত হতে পারোনি, তাদের কাছে অনুরোধ তারা যত শীঘ্রই পারো স্টেজের উপরে এসো। এরপরে আমাদের সবার প্রিয় দাদা শান্তনুদাকে ফেয়ারওয়েল দিচ্ছে আমাদের কলেজের ছাত্র মনোজ কুমার সরেন। এরপরে আমাদের কলেজের ডিএমএলটি দাদা ইন্টার্ন দাদা সুব্রত দাকে ফেয়ারওয়েল দিচ্ছে আমাদের কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র শামীম আক্তার। প্রশান্ত দাকে ফেয়ারওয়েল দিচ্ছে আমাদের কলেজের ছাত্র ইমতিয়াজ মিদ্দা নন্দু। এরপরে আমাদের প্রিয় দাদা বিশ্বজিৎ দাকে ফেয়ারওয়েল দিচ্ছে আমাদের প্রিয় দাদা সৌম্যদাকে ফেয়ারওয়েল দিচ্ছে আমাদের কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র সুমন কুল। সৌরভ সিং দাকে ফেয়ারওয়েল দিচ্ছে আমাদের কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্রী পূজা মজুমদার। এরপরে ডিসিএলটির অনন্যা ঘোষাল তাকে নবীন বরণ করে নিচ্ছে আমাদের কলেজের ছাত্র আব্দুল হামিদ রেজা। तशरीफ ला रही है आगरा की अजीम फनकारा मलिका हुस्न नूर नजर मोहतरमा मोहिनी। और लड़के कहाँ से आया है तू
लिखा है बड़ा ये कमर नजर पता उमर देखो मेरे पे कैसे हटता है बड़ा
দীপাঞ্জনাদিকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিল উদ্ধৃতি দাস। রিয়াদিকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিল মাইমুনা সুলতানা। শ্রীপর্ণাদিকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিল রিয়া পাল। শুভঙ্কর দাকে উত্তরীয় পরিয়ে দিল